আমি তো পুরুষ মানুষ আপা। আমি যদি এসব কথা কই আপনার গায়ে লাগবে। এখন লোক জানে টুম্পা তার স্বামীর ঘরে আছে, শরীফের বউ হয়ে আছে, সে রক্ষা পাইছে। আপনি কি চান আপনার মেয়ের লোকে শিয়ালের মতো গাল পারুক? রাহেলা নরম হয়। সে জানে কামাল হোসেন মিথ্যে বলেনি। এই সমাজে মেয়েদের চরিত্র ঢাল দিয়ে বাঁচাতে হয়, সত্য দিয়ে না। তবু বুকে বাঁধে। নিজের অমন কোমল মেয়ে, তার ভবিষ্যৎ, এমন সিদ্ধান্তে বন্দি করে দেওয়া মায়ের মনে কেমন করে না লাগে। তার উপর ওনার পছন্দ ছিল সজীবকে, কিন্তু দমে যাবার পাত্রী উনিও না। রাহেলা নিচু গলায় জিজ্ঞেস করে, টুম্পা রাজি হয়েছিল? না আপা, শুরুতে তো রাজি আসিল না। সিলাসিলি কান্নাকাটি কত কিছু কইছে, কিন্তু তখন উনি কইল সমাজ দেখবে, তারা কথা কইবে, যদি বিয়া না হয় তো মুখ দেখতে পারবো না। তাহলে জোর কইরা বিয়া? না, ঠিক জোর কইরা না। শরীফ তো সম্মানের লাইগা নিজ ইচ্ছায় রাজি হইছে। বিয়া করলে টুম্পা অন্তত নিরাপদে থাকবো, আর তাই আসছে। তোমরা এটা ভালো কইরা করছো মনে করো? দেখেন আপা, আমি যদি এখন না করতাম কাল তো পস্তাতে হইতো। আমি যা করি বাড়ির সম্মানের লাইগাই করি। মেয়ে আমার ঘরে আছে, বিয়াও হয়েছে। এখন যদি এসব নিয়ে আর ঘাটা হয় তাহলে তো আমাদের মাইয়ার সর্বনাশ হইব। এই সমাজের টুম্পার আর বিয়া দিতে পারতেন না। এখন জামাইয়ের পরিচয় লইয়া সুখে আছে, বিয়েটা না দিলে বদনাম লইয়া বাঁচত। একটু থেমে গিয়ে তিনি এবার জমেলার দিকে ঘুরে বলেন, তুমি তোমার আব্বারে বুঝাও, আমি পুরুষ মানুষ, বোঝানোর ঢং ভালো না। এইটা তো তোমার ঘরের বিষয়, তুমি ভালা বুঝবা। আমার চাইতে তোমার মুখের কথা ওনার কাছে অনেক বেশি কাজ করব। জমেলা বেগম চুপচাপ মাথা নাড়ে। রাহেলার চোখে তখনও জিজ্ঞাসার ছায়া, মুখে লেগে থাকে একরাশ চাপার রাগ। তার মেয়ের ভবিষ্যৎ নিজের অজান্তেই লেখা হয়ে গেছে। এখন শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই, কারণ সমাজ ব্যবস্থাই এরকম। আপা, আমি তোমারে আরেকটা কথা কই, হ্যাঁ এটা কেউ জানে না। কি? তারপর জমেলা বলতে আরম্ভ করলো তার সে কুৎসিত পরিকল্পনার কথা, কিভাবে সজীবের জায়গায় ভুলক্রমে শরীফ আসে। সবটা শোনার পর রাহেলা বেগম গম্ভীর কণ্ঠে বোনকে বলে, চিন্তা তো তুই জম্পেস করছিলি, কপালের দোষে কাজে লাগে নাই। জমেলা বেগমের মুখে এবার হাসি ফুটে ওঠে। যাক, বোনকে তবে তিনি বোঝাতে পেরেছেন। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। রাহেলা বেগম পুনরায় বাজখাই কণ্ঠে বললেন, কিন্তু তোর ছোট পোলায় তো মহাপণ্ডিত, হ্যার মতন পোলার লগে আমার মাইয়া কেমনে সংসার করব? তুমি চিন্তা করো না আপা, আমি আছি না। আমি টুম্পারে আমার মাইয়ার মতন দেখা রাখুম। তুই আসুস দেখাই, আমি তোর বিয়াইত্তা পোলার লগে আমার মাইয়ারে বিয়া দিতে চাইছিলাম, কারণ তুই টুম্পারে দেখা রাখবি, আর সজীবের মতন আলা ভোলা পোলাই খুঁজতেছিলাম, কিন্তু কপালে জুটছে তোর পণ্ডিত পোলায়। পোলা তো আমারই আপা, তুমি চিন্তা করো না। টুম্পা যেমন সজীবের বউ হইলে যেতাম রাখতাম, এখন তেমনই রাখুম। কথাটা মনে রাখিস। আমার মাইয়ার দেখভাল তোর হাতে দিয়া দিলাম, এবার ছাড় দিছি, কিন্তু পরের বার ছাড় দিব না। রাহেলা বেগম পুনরায় বাজখাই কণ্ঠে বললেন। জমেলা বেগম রাহেলাকে নিশ্চিন্ত করতেই মেয়ের সাথে কথা বলতে চাইলেন। টুম্পা আসলো। মাকে দেখে কাদো কাদো মুখ করে মনের সব কথা উগরে দিল। সব শুনে রাহেলা বেগম টুম্পাকে বলে, আমার বইনে আছে দেখা চুপচাপ মাইনা নিছি, কিন্তু একেবারে চুপচাপ তা মানুম না। হন মাইয়া, শরীফ সজীবের মতন নরম না, হ্যাঁ গরম আছে। হ্যাঁ লেগাই তোরে শরীফে আয়ত্তে আনতে হইব। এই সংসারও সবার চোখের মনি পারুল না, তার চোখের বিষ কইরা চোখের মনি হইবি তুই। আর আমার বইনে তো আছি, আশা করি আমার পরামর্শ হলে তুই অসুখী হইতি না। মায়ের কুপরামর্শে মাথা দুলিয়ে সম্মতি প্রকাশ করলো টুম্পা। জমেলা বেগম সবটা দেখে বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে টুম্পাকে বলে, আপা এসে ভালো মন্দ যা আছে সব আয়নাতে পারতে। কোনো দরকার নেই, আমি কিছু খামো না, যা কইলাম তা যেন মনে থাকে। বোনের কথার পৃষ্ঠে কথা বাড়ানোর সাহস হলো না জমেলার। টুম্পা হুট করে মাকে জড়িয়ে ধরল। রাহেলা বেগমও আগলে নিল মেয়েকে। টুম্পা, ওই টুম্পা, বাইসে আসস?
উঠোনে দাঁড়িয়ে টুম্পাকে ডাকছে শরীফ। শরীফের ডাক শুনে টুম্পা বেরিয়ে এসে বিরক্তিমাখা কণ্ঠে বলে, কি হয়েছে? ও বাইসে আসুস দেহি। কেন মহিরা গেলে তুমি খুশি হইতা? না, ভাবছিলাম মাইকিং করুন লাগবো তোর নিখুঁত সংবাদে। শরীফের এরকম কথায় শুনে টুম্পার ভালো লাগলো না। রাগ হয়ে ভেতরে চলে যাচ্ছিল, ঠিক তখনই শরীফ টুম্পার হাত ধরে বসে। টুম্পা হাত টানাটানি করতেই শরীফ তৎক্ষণাৎ টুম্পার হাত ছেড়ে দেয়। তারপর আমতা আমতা করে বলে, এই নে সন্দেশ আছে, তোর না খুব পছন্দ, তোর লাগে আনছি। মুহূর্তের মধ্যে সব রাগ উবে গিয়ে টুম্পার মুখে হাসি ধরা দিল। হাসি মুখে শরীফের হাত থেকে কাগজে মোড়ানো সন্দেশের পোটলা নিজের হাতে নিল। খুশি হয়ে শরীফকে জিজ্ঞেস করে, আমার লইগা আনছো? তুমি জানো আমার সন্দেশ পছন্দের? না, আমার আরেকটা বউ আছে, তার লাগে আনছি। ঢং না কইরা দেও তো। উঠোনের এক পাশে দাঁড়িয়ে পারুল এই দৃশ্য দেখে। একটা চাপা হাসি তার ঠোঁটে ধরা দেয়। হয়তো সব টানাপোড়েনের মাঝেও কিছু কিছু সম্পর্ক ধীরে ধীরে গড়ে ওঠে, টান সময় বোঝাপড়া দিয়ে। যদিও সব ঠিক হতে এখনো সময় লাগবে, কিন্তু আশার ছায়া এখন অন্তত দেখা যাচ্ছে। টুম্পা, আমার লাইগা এক কাপ চা বানাইয়া আনো তো। শ্বশুর মশাইয়ের আদেশ কানে পৌঁছাতেই ইচ্ছে না হওয়া সত্ত্বেও টুম্পা রান্নাঘরে গেল। পাতা দিয়ে ধোঁয়ায় কোনো মতে আগুন ধরিয়ে 3 কাপ পরিমাণ চা জাল দিয়ে কামাল হোসেনকে দিল। কামাল হোসেন চা মুখে নিয়ে টুম্পার দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, চায়ে যে চিনি কম হয়েছে। চিনি দিয়া আয়না দিব। না, ততক্ষণ ঠান্ডা হইয়া যাইব। আচ্ছা। টুম্পা রান্নাঘরে গেল। চিনির বয়াম থেকে 3 চামচ চিনি মিশিয়ে নিল। তারপর ভালো করে চায়ের মধ্যে মিশিয়ে মনের সুখে চা খেতে লাগলো। পরপর 3 কাপ চা সে একাই খেয়ে শেষ করলো। তারপর ঘরের দিকে যাচ্ছিল, হুট করেই দেখে কামাল হোসেন উঠোনে বসা। টুম্পাকে দেখে আবারও বলে, পারুল কই? ভাবিরে দেখছি জামা কাপড়ের বালতি লাইয়া পুকুর পাড়ে গেছে। তাহলে তো হের আইতে দেরি হইব। হ খালু। হ্যালো। টুম্পা তৎক্ষণাৎ জিহবায় কামড় দিয়ে ফেলে। কামাল হোসেন ফের বলে, আমি না তোর শ্বশুর হই সম্পর্কে? কি এর খালু? আসলে ভুল হইয়া গেছে। মনে রাখিস, না হইলে মানুষের হাসবো। টুম্পা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতেই তিনি বলল, পারুল যেহেতু নাই, তুই তো আছিস। এক কাম কর, সংসারের কাম যেহেতু দুই বউ মিল্লা করবি, তাইলে পারুল যখন নাই তুই গিয়া ভাত বসাইয়া দে চুলাই। আচ্ছা যাইতেছি। পাকঘরে গিয়ে টুম্পা চাল ধুয়ে ভাত বসিয়ে দিল। চাল কতটুকু পরিমাণে নেবে সেটা জানে না, ফলস্বরূপ আন্দাজি ভাত বসিয়ে দিয়েছে। ভাত চুলায় ফুটছে আর টুম্পা বিরক্ত হয়ে চুলায় পাতা ঠেলে ঠেলে আগুন দিয়ে যাচ্ছে। পাতা দেওয়া বন্ধ করলে আগুন নিভে যাচ্ছে, সেজন্য পাতা ঠেলতে লাগলো বসে বসে। গরমে ঘেমে চুলায় বসা এক প্রকার বিরক্ত টুম্পা। সেই সময়ে সেখানে আসলো জমেলা বেগম। হাই তুলতে তুলতে কলপারে যাচ্ছিল, চুলায় টুম্পাকে দেখে থমকে দাঁড়ায়। অবাক নয়নে তাকিয়ে থেকে বলে, ও মা, টুম্পা তুই পাকঘরে করস কি? শ্বশুর আব্বা কইছে সংসারের কাম দুই বউ ভাগ কইরা করতে। এটাই হের শেষ কথা। আর ওনার কথা মতন আমি অহন রানতে বসেছি। কণ্ঠে বেশ ছাঁচ মিশিয়ে এই কথাগুলো বলল। জমেলা বেগম হা হতাশ করতে করতে বলে, কি আর করুম ক, সজীবের বাপের এক কথা, এটা আসলেই সত্য। হ্যাঁ, এই কারণেই তো কাম করতেছি। গরমের মধ্যে তোর অনেক কষ্ট হইতেছে না? কি করবি ক, কিছু করণের নাই? করার আছে তো খালা। কি করণের আছে? এই যে আমার গরমের ভেতর কষ্ট হইতাছে, তুমি তো বুঝছো। আমার কষ্টটা না হয় তুমি কমাও। জমেলা বেগমের টুম্পার কথা বুঝে উঠতে কষ্ট হলো না, তবুও শুধোয়, আমি কেমনে কামামু? কেন? আব্বা কইছে সংসারের সব কাম বাড়ির বইরা ভাগযোগ কইরা করে। তুমিও তো বাড়ির বড় বউ। তাছাড়া তোমার যেহেতু আমার লইগে কষ্ট হইতাছে, তাই তুমিও বউ চলার কাছে আমি গেলাম। জমেলা বেগমের উত্তরের আশা না করে টুম্পা দ্রুত হেঁটে ঘরে চলে গেল। জমেলা তখন চোখ দুটি বড় বড় করে টুম্পার যাওয়ার পানে তাকিয়ে রইল। অগত্যা কোনো উপায় না পেয়ে তিনি ঢুকলেন রান্নাঘরে। পাতা দিয়ে আগুন ঠেলতে ঠেলতে গরমে নাজেহাল তিনি।
একটু থামলে পাতা শেষ হয়ে আগুন নিভে যায়, ফলে জিরোবারও ফুরসত নেই। এই কয়েক মিনিটেই গরমে জমেলা কপাল চুয়ে চুয়ে ঘাম পড়ছে। সে রান্নাঘরে এসেছিল আরো 4 বছর আগে, তাও তিনি লাকড়ি দিয়ে রান্না করতেন। পাতার জাল ছেড়ে দিয়েছেন সে কবেই। ধোঁয়ায় আর গরমে বসে থাকতে কষ্ট হয় বলে, কিন্তু পারুল আসে সেই পুরনো নিয়ম আবার চালু করেছে। লাকড়ির বদলে এনেছে পাতা, বলেছে 2 পয়সা আয় হবে। পারুলও এত বছর যাবৎ বিনা বাক্যে তাই করে এসেছে। ভাত হয়ে আসলে ভাতের ফ্যান গালতে গিয়ে গরম ফ্যান পড়লো জমেলা বেগমের হাতে। গগন বিদারী চিৎকার দিয়ে পাকঘর থেকে ছুটে বেরিয়ে আসলেন। বাড়িতে তখন কেউই নেই, শুধু টুম্পা ছিল। সে এসে দেখে জমেলা বেগম হাত ধরে আছে। খালা মানে শাশুড়ি আম্মা, ধুরো আম্মা, আমনের কি হয়েছে? কি হয়েছে? চোখে দেখোস না মাইয়া? চোখে দেখলে কি সব বোঝা যায়? আরে কানি, হাতে গরম ফ্যান পড়ছে। চাইয়া মাথাইকা যা, তাড়াতাড়ি ঠান্ডা পানি লইয়া আয়। জমেলা বেগমের এরকম কথাবার্তায় টুম্পার মনে মনে রাগ হলো। সে পানি আনলো না, উল্টে পানি আনার নাম করে রাস্তা দিয়ে হেঁটে অন্যদিকে চলে গেল। জমেলা বেগম তখন জ্বালা হাত নিয়ে নিজেই কল চিপে পানি দিল। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি চলে গেলেন তার শেফালির কাছে। সেখানে গিয়ে পারুলের নামে কতক্ষণ গালমন্দ করলে তবেই যেন শান্তি মিলবে। নিজের মেয়েটা চলে গেছে কোথায়, মন খারাপ তার এমনিতেই, তার ভিতর এসব। পারুল পুকুর পাড় থেকে এসে সব জামা কাপড় মেলে দিল। জামাগুলো আসলে শরীফ আর সজীবের। এতদিন রিয়ার ঝামেলা থেকে শরীফের বিয়ে এসব করে করে কতগুলো কাপড় জমেছিল। পরার মতন একটাও পরিষ্কার জামা নেই। এখন না ধুয়ে দিলে শুকাতে দেরি হতো, সেজন্যই ধুয়ে দিয়েছে। তারপর রান্নাঘরে যেতেই দেখে বেহাল দশা। বুঝতে বাকি নেই কেউ এসেছিল। এরা পারুলের কাজ আরো বাড়িয়ে দিয়েছে এসে। কাপড় ধুয়ে ক্লান্ত হয়ে গেছে এমনিতেই, এখন আবার এসব দেখে বিরক্ত হলেও কিছু না বলেই চুপচাপ রান্না করে নিল। এরই ভেতর ঘরে আসলো টুম্পা। পারুল টুম্পাকে দেখেই জিজ্ঞেস করে, কই গেছিলা টুম্পা? গরম লাগতাছিল, তাই নদীর কাছে গিয়ে বইয়া আসছিলাম। ক্ষেতের কাজ সেরে ঘরে ফিরল সজীব। ঘেমে নিয়ে পারুলের একাকার অবস্থা তখন। পারুল আর টুম্পার কথোপকথন সজীব শুনতে পেয়ে বলে, টুম্পা, গরম তোর একাই লাগতেছিল? ও মা, গরম একলা কারো লাগে নাকি? তাহলে পারুলের গরম লাগে নাই? আব্বা গরমের পরও তুই কামে ফাঁকি দিয়ে গেছস হাও খাইতে। ভালোই বউয়ের পক্ষ লইয়া কথা কও ইদানিং। আমি কাম করি নাই, সকালে চা বানাইছি, ভাত রাঁধছি, তারপর গেছি। সজীবকে বলার অবকাশ না দিয়ে টুম্পা ঘরে চলে গেল। পারুল তখন অবাক হয়ে সজীবের দিকে তাকিয়ে আছে। মানুষটা দিন দিন কেমন অচেনা হয়ে উঠছে তার কাছে। তবে এই অচেনা পুরুষটাকে এতদিন মনে মনে চেয়েছিল পারুল, যে সব সময় পাশে থাকবে। কিন্তু সজীব ছিল মায়ের বাধ্যগত ছেলে। বিয়ের এতগুলো বছর ধরে সে তাই দেখে আসছে। আর আজকে কয়েক মাসে সজীব একটু একটু করে বদলাচ্ছে, সেটা খুব ভালোভাবেই টের পেল পারুল। এই বদলই তো সে চেয়েছিল। ও ছোট বউ আর আমি বড় বউ, তাছাড়া বিয়া হয়েছে নতুন, বয়স অল্প, এখনো এত কিছু বুঝে না। তোরও অল্প বয়সে বিয়ে করছে আমি। হয়েছে, কথা বাড়াইয়েন না তো, হাত মুখ ধুয়ে খায়ালন। সজীব কল চিপে চোখে মুখে পানি দিয়ে আসতেই পারুল তার আঁচল দিয়ে সজীবের চোখ মুখ পরম যত্নে মুছে দিল। ওদিকে টুম্পা ঘরে গিয়ে দেখে গরমের ভিতর শরীফ কেমন শটান হয়ে শুয়ে আছে। টুম্পার মাথায় রাগ চড়েছে, আর এদিকে শরীফ মনে সুখে শুয়ে আছে। টুম্পা যখন 12 বছর বয়স, একটু একটু বুঝের হয়েছে, তখনই তার মা আর খালাকে গল্প করতে দেখত। জমেলাকে বলতে শুনতো তার বড় ছেলের সাথে টুম্পার বিয়ে দিবে, বড় বউ হবে টুম্পা। মা আর খালার কথাগুলোই যেন টুম্পার কানে গেঁথে গেছিল। সেই থেকে সে সজীবের প্রতি দৃষ্টি অন্যরকম করে ফেলেছিল। সজীব যখন পারুলকে বিয়ে করে আনে, তখন অবশ্য সেই স্বপ্ন ভেঙে চড়ে ধূলিসাৎ হলেও তার মা খালাই তাকে আশা জুগিয়েছিল, এখনো সময় ফুরায়নি। তার নিভে যাওয়া আশার প্রদীপ যেন তখন আবার জ্বলে উঠেছিল। কিন্তু এবার শরীফের সাথে বিয়ে হবার পর টুম্পা নিজেই বুঝেছে আর কোনো আশা নয়। এবার তাকে সংসারটা শরীফের সাথেই করতে হবে। তবে আগুনে ঘি ঢালার মতন মায়ের কথাগুলোও টুম্পা ভুলল না। এর মধ্যেই শরীফ ডেকে উঠল, টুম্পা, আইলি? হ আইসি, কিন্তু তুমি কেমনে বুঝছো? তোরে বুঝবো না? এখন তো তুই আমার বউ। এখনো মন থেকে শরীফকে মানতে পারেনি বলে টুম্পার ভালো লাগলো না শরীফের কথা। শরীফ আবারও বলল, একটা কাম করবি? কি? আমার টমেটো ভর্তা দিয়া গরম গরম ভাত খাইতে মন চাইতেছে, বানায় আনতে পারবি?
রান্নায় যে টুম্পা একেবারেই অষ্টরম্ভা সেটা শরীফও জানে, তবুও আবদার করে বসলো। টুম্পা আনমনেই বলে উঠল। হ পারুমু। উত্তর দিয়ে টুম্পা নিজেই হতবাক। সে তো পারে না, তাও মুখ দিয়ে পারবো কথা বেরিয়ে গেছে। শরীফ শুয়ে থেকে টুম্পার দিকে এক পলক তাকালো, মৃদু হেসে বলে, এরকম লক্ষ্মী বউ হইয়া উঠ তাড়াতাড়ি, বুঝলি? টুম্পা চুপচাপ উঠল, মনে মনে ভাবল। লক্ষ্মী বউ হইতে গেলে টমেটো ভর্তা পারতে হইব। টুম্পা চুপচাপ উঠল, মনে মনে ভাবল। এমন কঠিন কিছু না হয়তো। মনের মধ্যে দ্বন্দ্ব চলতে লাগলো। আসলে সে কি সত্যি এই সংসারটাকে নিজের করে নিতে চাইছে, নাকি শুধু পারুলের চোখে চোখ রেখে দাঁড়িয়ে সবাইকে আয়ত্তে আনার একটা উপায় খুঁজছে। পাকঘরে গিয়ে দেখে আগের পাতার ভাড়ারে আর কিছুই নেই, ঝুড়ি খালি। কিছু কুড়াতে হবে। চুলার আশেপাশে 2-4টে শুকনো পাতা পড়েছিল। টুম্পা তা দিয়েই শুরু করলো। এক হাতে পেঁয়াজ কাটছে, আরেক হাত দিয়ে পাতার আগুন ধরে রাখতে গিয়ে নিজেই গরমে হাঁসফাঁস করছে। এই সময় এলো পারুল। চুপচাপ কিছুক্ষণ টুম্পাকে দেখে বলে, টমেটো ভর্তা বানাইতেছো? হ। তোমার খাইতে মন চাইলে আমারই কইতা তখন। আমি না, তোমার দেওর খাইতে চাইছে। টমেটোর খোসা ভালো কইরা পুড়াইয়া নিও, আর একটু সরিষার তেল দিয়া ভালো মতন পেঁয়াজ কুইটে লবণ জাল দিয়া রাখবা, ঠিক রাখবা, তাইলেই টেস্ট হইব। টুম্পা মাথা নিচু করে শুনল, কিছু বলল না। পারুল চলে গেল, তবে যাওয়ার আগে একটু থেমে হালকা কণ্ঠে বলে গেল, শরীফের মন টানতে হইলে তার পেট আগে টানবা। পেট ভর্তি থাকলে মানুষ কম রাগ করে। পারুলের কথা মতন টুম্পা অনেক কষ্টে রান্না শেষ করলো। ভর্তা বানানো শেষ হতেই শরীফের জন্য থালায় ভাত তুলে দেয় টুম্পা। পাশে একটুখানি সরিষার তেলে ভাজা শুকনা মরিচ আর খুন্তি দিয়ে কুচানো ভর্তা। তারপর শরীফকে খেতে দেয়। শরীফ খাবার মুখে দিতেই বলে, হ, ঠিক এই রকম ভর্তা আমি খাইতে চাইছিলাম। বাহ, তুই তো আসলেই পারলি। টুম্পার মুখে লেগে গেল হালকা হাসি। শরীফের মুখে প্রশংসা শুনে হঠাৎ মনে হলো হয়তো সে একটু একটু করে সত্যি বউ হয়ে উঠছে। শরীফ তৃপ্তি নিয়ে খাচ্ছে টুম্পার বানানো ভর্তা দিয়ে। টুম্পা সেটা চোখ ভরে দেখছে। একটু পরে শরীফ খাওয়া শেষ করে বসে আছে উঠোনে। টুম্পাকে শরীফ বলে, চল একটু নদীর ধারে যাই, তোর সাথে কিছু কথা কইতে মন চাইতেছে। নদীর ধারে? হ, সেই জায়গাটা আগে তোরে নিয়ে যাইতাম, পরে মনে। টুম্পা কিছু বলল না, শুধু হ্যাঁ বোঝাই মাথা নেড়ে উঠে দাঁড়ালো। শরীফও উঠে দাঁড়ালো, সাথে করে একটা পুরনো গামছা নিয়ে নিল। নদীর পাশে বসা যাবে ভেবে পথে হাঁটতে হাঁটতে শরীফ বলে, তুই যদি একটু চেষ্টা করিস আজকের মতন ভাবির মতন হইয়া যাইবি। টুম্পা থেমে গেল। এতক্ষণ ভালো লাগলেও এবার আর ভালো লাগলো না। হুট করেই টুম্পা উঠে চলে গেল। শরীফ থ হয়ে তাকিয়ে রইল, বুঝতেই পারল না কোনো কিছু। বিকেলের দিকে রান্নার পালা এসে পড়ে টুম্পার ভাগে। দুপুরের হালকা বিরক্তি এখনো জমে আছে তার মুখে। পারুল তখন পাতা কুড়াতে ব্যস্ত, আর টুম্পা ধীরে সুস্থে ঘুরঘুর করছে জমেলা বেগমের ঘরের আশেপাশে। যেন এক বিশেষ উদ্দেশ্য আছে তার। জমেলা বেগম খাটের একপাশে হেলান দিয়ে বসেছিলেন। টুম্পা ঢুকেছে দেখেও মুখ ঘোরালেন না। সকালের অপমানের রেশ এখনো টাটকা। টুম্পা পানি আনার নাম করে গা ঢাকা দিয়েছিল। সেই দুঃখ এখনো রয়ে গেছে জমেলার মনে। নিহাত বোনের আদুরে মেয়ে, না হলে তিনি এতক্ষণে এর জবাব বেশ ভালো করেই দিতেন। টুম্পা কয়েকবার এদিক সেদিক করে জমেলার নজর কাড়ার চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। শেষে মুখে একটা রহস্যময় ভাব এনে বলে উঠল, আমাজন, আমাজন, এই বাড়ির অনেক কিছুই এখন আমার চোখে পড়তাছে। কি চোখে পড়তাছে তোর? রান্নাঘরে কাজ তো তোরই আগে ভাগে পড়ছে আজ। ঘুরছে কেন? তাই তো কই, সব কাম তো আমাকে কইরা যাইতে হয়। পারুল ভাবিও কিন্তু এখন একটু ফাঁকি দিতে শিখাচ্ছে মনে হয়। সকালে পুকুর ঘাটে যাইছিল, এখনো পাতা লইয়া ব্যস্ত। রান্নার কথা কেউ কইলই না। আল্লাহ রে, এই বউটা নতুন আইছে, তাও ফাঁকি দিতে আসে বুঝি। এর একটা বিহিত করণ লাগবো। তাই তো কইতাছি আম্মা, আমি না থাকলে সব লাটে উঠতো আইজকা। তাইলে খাড়াইয়া রইতস কেন? যা চলায়। যাইতাছি, কিন্তু আমনে যদি আমার লগে আইতেন। আমি কেন যাবো? আমারে শেখাইয়া দিবেন? আমি তো রান্না পারি না ভালা মতন, হেই লাইখা। আর তাছাড়া আমনে তো আমারে কইতেন আমারে দেখা রাখবেন, তাহলে কথা রাখবেন না?
নিজের প্যাচে নিজেই পড়লেন জমেলা বেগম। অগত্যা ইচ্ছে না হলেও এগিয়ে গেলেন। টুম্পা তখন পাকঘরে গিয়ে দেখে পারুল সব ধুয়ে কেটে কুটে রেখে দিয়েছে। এটা টুম্পা বেশ ভালো করেই বুঝেছে, কিন্তু সেটা প্রকাশ না করেই বলে, আম্মা দেখেন, আমি সব জোগাড় যন্ত্র কইরা রাখছি। এখন এই রান্নার কাম যদি আর একটু সামলাইতেন, আমি একটু বাজারের দিকে লইয়া ঘুরে আসতাম। আবার কই যাওন লাগবো তোর? চাচাতো ভাইটা আইছে, ছোটোখাটো হাটে গেছে। ওরে কইছিলাম একটা কসমেটিক নিব। আমি ঘুরে আই, খালা এই রান্নাটা একটু আমনে সামলান। জমেলা বেগমের মনে তখনও সকালের খুব রয়ে গেছে। এর উপর এখন আবার মুখে কিছু না বললেও মনে মনে রাগ টকবক করছিল। চুলার ধোয়া আবার আজ আমারে পড়াইব। কপাল পড়া বুড়ি আমি। পাকঘরে ঢুকেই পাতায় আগুন জ্বালাতে জ্বালাতে মনে মনে পারুলকেও এক ধমক দিয়ে রাখলেন। কাম করতে পারে না, আমার মুখে মুখে শুনি বক্তৃতা সারাদিন। বন্ধা মাইয়া একটা। ধোঁয়ার মধ্যে কোনো মতে রান্না শেষ করলেন। তারপরে তরকারি গরম থেকে ভাত রান্না সবই করলেন। পারুল তখন ঘরে শুয়ে সজীবের সাথে বোতাম লাগাচ্ছিল। সন্ধ্যা গড়িয়ে রাত। সবাই খাওয়ার জন্য পাত পেতে বসেছে। গরম ভাত আর ডাল, সাথে আলু ভর্তা আর ছোট মাছের চচ্চড়ি। টুম্পা মুখে বেশ গর্বের হাসি নিয়ে ভাত বেড়ে দিচ্ছে। সজীব মুখে ভাত পুড়ে বলল, আজকে তো চচ্চড়িটা একেবারে মায়ের হাতের মতন হয়েছে। এইটুকু রান্না এত স্বাদ আসছে কেমনে? জমেলা বেগম মুখ খুলতে যাচ্ছিলেন, চোখে মুখে লেগেছিল খুশি। এমন সময় টুম্পা বলে উঠল, আমি তো আজ ছিলাম রান্নাঘরে, তাই স্বাদ হয়েছে। সবজিটা আমি কাটছিলাম, ডালও আমি লবণ দিছি। নতুন বউ হইলেও রান্নার হাত খারাপ না তোর। হ্যাঁ, ও আসছিল রান্নাঘরে, তবে কাম। পুরো কথা বলতে না দিয়ে টুম্পা তাড়াতাড়ি কথা কেটে দিয়ে বলল, আমি যে পাকঘরে আছিলাম সব কইরা দিয়েছিলাম। এটাই তো আসল কথা আম্মা, মিলেমিশেই তো রান্না হয়েছে। একলা কেউ কি আর এসব পারে? জমেলা বেগম চুপ করে গেলেন। এতদিনের রান্না বান্না তার অভ্যাস, কিন্তু এখন দেখছেন কেউ নাম দিয়ে দিলেও তাতেই বেশি দাম। মুখে কিছু বললেন না, কিন্তু ভিতরে ভিতরে একটা দীর্ঘশ্বাস বয়ে গেল। যেন সংসারের এই খেলায় তিনি এখন টুম্পার কাছে হেরে গেলেন। রাত গভীর হয়ে এসেছে। সারা বাড়ি জুড়ে একরকম নিস্তব্ধতা। শুধু রান্নাঘরের কোণে একটা চুলো নিভে যাওয়ার শব্দ। মাঝে মাঝে দূরে কুকুরের ডাক শোনা যায়। মাথার উপর মিটিমিটি করে জ্বলে ওঠা কুপি বাতির আলোয় ঘরটা কেমন ঘোলাটে দেখায়। জমেলা বেগম আজ সারা বিকেল রান্না করে হাঁপিয়ে গেছেন। সকালেও করেছেন। তার উপর কোমরটায় আবার সেই পুরনো ব্যথাটা শুরু হয়েছে। বয়স বেড়েছে তো, গাঁটের ব্যথা এখন ঠিক সময় বুঝে টের দেয়। তিনি পাশ ফিরে শুয়ে আছেন, মুখে চাপা একটা কষ্ট। হাত দিয়ে কোমরের জায়গাটা টিপে যাচ্ছেন আস্তে আস্তে। মুখ থেকে মাঝে মধ্যে একটা অল্প স্বরে উফ শব্দ বের হয়ে আসছে। এই সময়ে ঘরের দরজার ফাঁক দিয়ে ঢুকে এলো একটা মৃদু গন্ধ, রসুন ভাজার। পারুল হাতের তালুতে সেই রসুন তেলটা নিয়ে খুব সন্তর্পণে ঘরে ঢুকেছে। সন্ধ্যায় যখন সে ঘরে ছিল, তখনই দূর থেকে শুনেছিল জমেলা বেগম নিজের মনে বলতে বলতেই হাঁটছিলেন, এই গাটে আবার শুরু হয়ে গেল গা মারার ব্যথা। এইসব শোনা মাত্র সে নিজের মতো করেই ব্যবস্থা নিয়েছে। আগুনে রসুন ভেজে সরিষার তেলে দিয়ে ঘষে একটা তেল তৈরি করেছে, যাতে আরাম পান। কিন্তু ভাগ্য, দরজার বাইরে বেরোতেই টুম্পার সাথে দেখা। টুম্পা চুপচাপ দাঁড়িয়েছিল, যেন কোথাও যাওয়ার কথা ভাবছে। চোখ পড়তেই প্রশ্ন ছুড়ে দিল, এই কি তেল মশলা নিয়ে ঘুরতেছো ভাবি? না, আমার কোমরে ব্যথা, একটু রসুন তেল গরম করে আনতাছি ঘষার লাইগা। এইটুকু কথা শুনে টুম্পার চোখে কি যেন ঝিলিক দিল। সাথে সাথে একটু চঞ্চল স্বরে বলে উঠল, আরে আচ্ছা ঠিক আছে, দাও ভাবি, আমি দিই আমারে। তুমি তো হাঁপাইয়া গেছো, এই কাজটা আমি কইলেই হয়। আর সজীব ভাইজান তোমারে কইতাছিল, তুমি ঘরে যাও। পারুল কিছু না বলে এক ঝলক তাকিয়ে রইল টুম্পার মুখের দিকে। না বলে চুপচাপ তেলটা এগিয়ে দিল। টুম্পা নিজের মেজাজে ঘরে ঢুকে গেল। জমেলা বেগম তখনও কাত হয়ে শুয়ে আছেন। ঘরের বাতাসে রসুনের ছাঁচালো গন্ধ। আম্মা ঘুমাইছেন? জমেলা কষ্টে ঘাড় ঘুরিয়ে তাকালেন। টুম্পা কড়াই থেকে তেলটা ছোট পাত্রে ঢেলে কোমরের কাছে বসে গেছে ইতিমধ্যে। এই যে আমি রসুন তেল দিয়ে হইতাছি। আমি তো শুনেই আনছি তেলটা, কইলাম না আমনে কষ্ট হইতাছে আর মন মানে নাই। তুই আনছনি? আম্মা, এই তো চুলা নিভাবার আগেই গরম কইরা আনছি।
সময় মতো মালিশ কইরা দিলে ব্যথা থাকে না। মা করতো আগে, মনে আছে, আমি শিখে গেছি। টুম্পা নিজের মতো করে ধীরে ধীরে জমেলার কোমরে তেলটা ঘষতে লাগলো। আঙ্গুলের ছোঁয়ায় খুব বেশি পারদর্শিতা নেই, কিন্তু আন্তরিকতা আছে যেন। আর জমেলা বেগমের বুকের ভিতরে যে অভিমান জমেছিল টুম্পার উপর, তা যেন একটু একটু করে গলে যাচ্ছে রসুনের তেলের মতো। চোখ বুঝে জমেলা একটু হেসে বললেন, রাগ কইয়া আমি তো ময়রা যাইতেছিলাম, কিন্তু দেখতেছি তুই তো খেয়াল রাখিস। রাগ কইরে না আম্মা, আমি তো আমনের পাশে, খেয়াল রাখার লাইগা। জমেলার মুখে তৃপ্তির হাসি। তবে টুম্পার মালিশে তিনি সেরকম আরাম পাচ্ছেন না কেন জানি। মনে পড়ে যাচ্ছে পারুলের কথা। মেয়েটা যে কত যত্ন নিয়ে তাকে মালিশ করিয়ে দিত, সেটা টুম্পার স্পর্শেই বিস্তর ফারাক বুঝতে পারছেন। অথচ কতবার পারুল তাকে তেল মালিশ করে দিয়েছে তার কোনো হিসেব নেই। বিনিময়ে সে আরও দু একটা কথা শুনিয়ে দিয়েছিল। সকাল হয়েছে, উঠোন পেরিয়ে আলোর রশ্মি ঢুকছে ঘরের মেঝেতে। রান্নাঘরের চুলা এখনো ঠান্ডা, আগুন জ্বলেনি। ঘরের কোণটায় বসে আছে পারুল। সজীবের পুরনো নীল শার্টটা খুলে রেখে বোতাম লাগাচ্ছে। শার্টটা বেশ নরম হয়ে গেছে, জায়গায় জায়গায় রং মুছে গেছে, কাপড়ও পাতলা। বোতামটা টান দিতেই উঠে এসেছে। নিত্য নতুন কাপড় কেনার মতো সামর্থ্য নেই তাদের সংসারে, তাই পুরনোগুলোকে আঁকড়ে বাঁচতে হয়। পারুল সূচে সুতো গেঁথে মন দিয়ে সেলাই করছে। এমন সময় দরজার আড়াল সরিয়ে ঘরে ঢুকে সজীব। কিছুক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে থেকে ধীরে বলে, তোর খুব কষ্ট না রে পারুল? পারুল ভ্রুকুচকে তাকায়, উত্তর দেয় না। সজীব আবার বলে, এই সংসারে তোর ভালো লাগে? আমি তোর একটা নতুন জামাও দিতে পারি না, তুই কিছু কস না কেন? কষ্ট থাকলে বোঝা যায় সুখটা কত দামি। সজীব চুপ করে বসে যায় পাশে, কথা আটকে যায় গলায়। তবুও বলে, তোর পরনের কাপড়টা তো ছিঁড়া গেছে। সেলাই করে নিলে আরো কয়েক মাস পিন্দন যাইব। আমি টাকা পাইলে আগে তোর লাল টুকটুকে একটা কাপড় কিনে দেবো। রিয়ার বিয়ার লেগে মুদি দোকানে ধার জমছে, আগে ওইডি পরিশোধ করবেন। সজীব উত্তর দিচ্ছিল তার আগেই ঠিক তক্ষুনি উঠোন থেকে ভেসে আসে করা কণ্ঠস্বর। জমেলা বেগম। চুলায় তো এখনো আগুন জ্বলে নাই কে? এইটা কেমন বউরে বাবা? জমেলা ঘরে ঢুকেই পারুলের দিকে তেড়ে আসে, বাজখাই কণ্ঠে বলে, এইটা বউয়ের কাম? এখনো রান্না শুরু হয় নাই?